গুড মর্নিং স্টুডেন্টস। আমি অনিন্দিতা ম্যাম আজকে তোমাদের পড়াবো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা একটি গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। লাতিন আমেরিকার কালজয়ী সাহিত্যিক হলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তার লেখা এ ভেরি ওল্ড ম্যান উইথ এনারোমাস উইংস গল্পের অনুবাদ আলোচ্য গল্পটি অনুবাদ করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি কী ধরনের গল্প প্রথমেই আমরা তা জেনে নেব। গল্পটি কোন শ্রেণীর? গল্পটি কি ভৌতিক গল্প, নাকি মজার গল্প, না প্রকৃতির গল্প? কোনোটাই নয়, গল্পটি ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার গল্প, যেখানে জাদুবিদ্যার মতো অলৌকিক জিনিস গল্পে দেখানো হয়েছে, তার সাথে বাস্তবের ছোঁয়াও রয়েছে। গল্পটি এই রকম। গল্পে একজনের বাড়ি সমুদ্র সৈকতের ধারে। সেই বাড়ির কর্তা পেলাইও এবং তার স্ত্রী এলিসেন্দা। বিদেশি গল্প বলে নামগুলো একটু অড লাগবে। পেলাইও ও এলিসেন্দার এক নবজাত শিশু রয়েছে, যার খুব জ্বর। বৃষ্টি হচ্ছে টানা 3-4 দিন ধরে। বৃষ্টির মধ্যে পেলাইও প্রচুর কাঁকড়া মেরেছে। সেই কাঁকড়া মেরে ফেলে আসার পথে তার উঠানের ওপর একটা অদ্ভুত দর্শন ডানাওয়ালা জিপ পড়ে থাকতে দেখে, যাকে দেখতে অনেকটা মানুষের মতো, বুড়ো মানুষের মতো বা বয়স্ক মানুষের মতো, কিন্তু তার দুটি ডানা রয়েছে। তারা ভাবলো এ বুঝি কোনো নাবিক। প্রতিবেশী বলল এ হচ্ছে কোনো দেবদূত, বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল বৃষ্টির মধ্যে, কিন্তু যেতে পারেনি। তারপর দুজনে মিলে রাতে দেবদূতকে ওখানেই থাকতে দেয়, কিন্তু সেই রাতেই ঘটল অলৌকিক ঘটনা। পেলাইও ও এলিসেন্দার বাচ্চাটি সুস্থ হয়ে ওঠে, তার জ্বর সম্পূর্ণ সেরে যায়। তারপর তারা খুশি হয়ে ভাবে দেবদূতকে ভেলা চাপিয়ে কোনো সমুদ্রে ভাসিয়ে দেবে। কিন্তু তার পরের দিন সকালে ঘটে এক মজার ব্যাপার। দলে দলে দেবদূত দেখতে লোকজন আসে, তারা ভিড় করে। বাড়ি ঘিরে রাখতে হয় এবং এলিসেন্দার মাথায় এক বুদ্ধি চাপে দর্শনী বাবদ কিছু টাকা নেয় এবং রাতারাতি তারা বড়লোক হয়ে যায়। কিছু ধর্মভীরু মানুষ ভিড় জমায়। এরপর শহরে এক অলৌকিক জিনিস আসে, মাকড়সা কন্যা। তাকে দেখার জন্য জনতার ভিড় উপচে পড়ে। তখন দেবদূতকে ছেড়ে সেই মাকড়সা কন্যার দিকে জনতার ভিড় চলে যায়। এদিকে তো এলিসেন্দা ও পেলাইও দেবদূতকে প্রদর্শনী বাবদ দেখিয়ে প্রচুর টাকা পয়সা রোজগার করে বড়লোক হয়ে যায়। শেষে একদিন দেখা যায় দেবদূত আরো বয়স্ক হয়ে গেছে এবং আশ্চর্যজনকভাবে সে আকাশে উড়ে যায়। এরপর মূল গল্পে আসি। বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতটাই কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল, কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর। আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদ গন্ধটার দরুন, অর্থাৎ কাঁকড়া পচার গন্ধের জন্য। মঙ্গলবার থেকে সারা জগৎ যেমন বিষণ্ণ হয়ে আছে। আবহাওয়া খুব খারাপ ছিল। দুপুরবেলাতে আলো এমন দুর্বল যে পেলাইও কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল,
তার পক্ষে দেখাই মুশকিল হয়ে উঠছিল যে উঠোনের পেছনের দিকটায় কি যেন একটা ছটফট করছে। তারপর খুব কাছে গিয়ে সে দেখে এক বুড়ো, খুবই থুরথুরে বুড়ো, কাদার মধ্যে মুখ গুজে উপুড় হয়ে শুয়ে আছে। আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না, তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে। এটা যেন তাদের কাছে ছিল একটা দুঃস্বপ্ন। পেলাইও ছুটে চলে যায় তখন তার স্ত্রী এলিসেন্দার কাছে এবং তাকে উঠোনের দিকটায় টেনে দেখায়। চুপচাপ হতবম্ব হয়ে তারা তাকিয়ে দেখে সে অদ্ভুত দর্শন বুড়োটির গায়ে ছিল ন্যাকড়াকুড়ুনির মতো পোশাক, অর্থাৎ অত্যন্ত ছিন্ন ভিন্ন পোশাক, এবং তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটি মাত্র চুল রয়েছে, তাও বিবর্ণ। ফোগলা মুখটায় খুবই কম দাঁত। এককালে যদিও তার জাঁকজমক থেকে থাকতো, তবুও সে ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশায় সেই জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে। তার অতিকায় শিকারী পাখির ডানা নোংরা, অর্ধেকটাই পালক খসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। এই পুরোটাই হলো থুরথুরে বুড়োর বর্ণনা। তখন এলিসেন্দা আর পেলাইও সাহস করে তার সাথে কথা কইবার একটা চেষ্টা করল। সে উত্তরে খালাসিদের মতো দুর্বোধ্য ভাষায় রিনরিনে গলায় কি একটা অদ্ভুত জবাব দিল, যাতে করে এলিসেন্দা ও পেলাইও কিছুই বুঝতে পারেনি। খালাসি অর্থাৎ জাহাজের কর্মচারী। তখন তারা নিজেদের মতোই সিদ্ধান্ত নিল এ নিশ্চয়ই কোনো তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। তাদের এই সন্দেহ দূর করার জন্যে তাদের এক প্রতিবেশিনীকে ডেকে আনলো। সেই প্রতিবেশিনী আবার ছিল খুব চনমনে, অর্থাৎ খুব চালাক চতুর। সে তো বুঝেই গেল। সে বলল, আরে এ যে এক দেবদূত, নিশ্চয়ই বাচ্চাটাকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু বেচারা এমন বুড়ো হাবড়া, অর্থাৎ অত্যন্ত বয়স্ক হয়ে গেছে, তাই মুষল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে, অর্থাৎ কাবু করে দিয়েছে। পরের দিন সবাই জেনে গেল যে পেলাই ওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। তারপর তো আরও যারা প্রতিবেশিনী রয়েছে তারা সবাই একে একে এলো। জ্ঞানী ঝুনোর ওই প্রতিবেশিনী বিচার বুদ্ধিতে কোনো পাত্তা না দিয়ে সে ভাবলো নিশ্চয়ই এই দেবদূত কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন, তাই তাকে মুগুর পেটা করে মারা উচিত হবে না। পরদিন রান্নাঘর থেকে পেলাইও পাহারা দিল এবং রাত্রিরে শুতে যাবার আগে সেই দেবদূতকে, অর্থাৎ সেই বুড়োটাকে কোথায় রেখে এলো? একটা মুরগির খাঁচার মধ্যে বন্ধ করে রাখলো। মাঝরাত্রিরে যখন বৃষ্টিটা ধরে যায়, পেলাইও আর এলিসেন্দা একটা একটা করে কাঁকড়া মারছে। প্রথমেই বললাম তাদের বাড়ি কোথায়? সমুদ্র সৈকতের ধারে। তা প্রচুর কাঁকড়া তাদের ঘরে বাড়িতে উঠানে ওঠে, তারা সে কাঁকড়া মারছে। কিন্তু অলৌকিকভাবেই দেখা যায় তাদের বাচ্চা হঠাৎ করে জ্বর গায়ে ছিল, সেই জ্বর উধাও হয়ে যায় এবং সম্পূর্ণ সেরে ওঠে। স্বাভাবিকভাবেই পেলাইও এলিসেন্দা খুবই খুশি হয় এবং তা ঘটে সেই থুরথুরে বুড়ো আসার পরই। তখন তারা ঠিক করলো এই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দিয়ে ভেলায় করে বারদরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। অর্থাৎ ভেলা অর্থাৎ কাঠের গুঁড়ি দিয়ে তৈরি বা ছোট নৌকা বিশেষ কাঠের গুঁড়ি বা
কলা গাছের মণ্ড দিয়ে তৈরি। সেই বারদরিয়া বা সমুদ্রের কাছে, সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়ে আসবে। কিন্তু উষার প্রথম আলো ফোটবা মাত্র ওরা উঠানে গিয়ে হাজির হলো, তখন দেখলো পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গ তামাশা করছে। তাদের মধ্যে কোনো সম্ভ্রমবোধ নেই। এটা যেন কোনো অতিপ্রাকৃত জীব নয়, বরং যেন এক সার্কাসের জন্তু। অর্থাৎ এই অদ্ভুত দর্শন কিছুটা দেখতে মানুষের মতো, এবং অদ্ভুতভাবে তার দুটি ডানাও আছে। তাকে নিয়ে কোনো রকম কোনো মানুষের মধ্যে বিস্ময় নেই, বরঞ্চ উল্টে যেন তারা রঙ্গতামাশায় ব্যস্ত হয়ে উঠেছে, এই যেন সার্কাসের জন্তু। সকাল 7টার আগেই পাদ্রে গোনসাকাকে, পাদ্রে অর্থাৎ খ্রিস্টান ধর্ম প্রচারককে বলে পাদ্রে বা পাদ্রি, সে পাদ্রি তার নাম গোনসাগা এসে হাজির হলো। এই অদ্ভুত খবরে সে শঙ্কিত হয়ে বা ভয় পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো কোথায়? পেলাইও ও এলিসেন্দার বাড়িতে। বিভিন্ন মানুষ তখন বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা তো ভেবেই ফেলেছে যে এই বুড়ো হচ্ছে সারা জগতের পুরো পিতা, তার নাম দেওয়া উচিত। অর্থাৎ বিশাল ডানাওয়ালা থুরথুরে সেই বুড়োটাকে নিয়ে এক একজন মানুষের এক এক রকম কৌতূহল প্রকাশ পেয়েছে। তার মধ্যে একজন অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো যে এক 5 তারা সৈনিক পদে উন্নীত করা যায়। 5 তারা হচ্ছে একটা শ্রেষ্ঠত্বের সম্মান বা শ্রেষ্ঠত্বের প্রতীক। সেই 5 তারা বিশেষ সেনাপতির পদে উন্নত করা যায়, যাতে যুদ্ধ বিগ্রহ যে সে জিতিয়ে দিতে পারে, কারণ তার ডানা আছে। কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায়, তবে সেই জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা। সেই জাতি বিশ্ব ব্রহ্মাণ্ডেরই দায়িত্ব নেবে। কিন্তু পাদ্রি গোনাসাকা যাজক হবার আগে ছিল এক হট্টাখুট্টা কাঠুরে। সে জেরা করার জন্যে, অর্থাৎ সত্যাসত্য ঘটনা জানার জন্য প্রশ্নোত্তর সব ভেবে নিলেন এবং সবাইকে বললেন দরজা খুলে দিতে। মুরগির খাঁচার মধ্যে যে বন্দি ছিল সেই দরজা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাঁচ থেকে এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন এবং তাকে ভ্যাবাচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতোই দেখাচ্ছিল। কাকে? সেই বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োটাকে। যাকে কেমন দেখাচ্ছিল? এত লোক তার উপর দেখার জন্য উপচে পড়ছে, সে একটা খাঁচার মধ্যে বন্দি এবং তার চারপাশে রয়েছে গোটা কতক মুরগি। সেই অবস্থায় তো ভ্যাবাচাকা খাওয়াই মুশকিল, হওয়াই সম্ভব। সে ভ্যাবাচাকা খেয়ে অতিকায় জরাজীর্ণ তাকে মুরগির মতোই দেখাচ্ছিল। তারপর পাদ্রে গোনসাকা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে, তাকে লাতিন ভাষা হচ্ছে প্রাচীন রোমের ভাষা, সেই প্রাচীন রোমের ভাষায় যখন তাকে সুপ্রভাত জানালেন, জগতের ধৃষ্টতা এবং ঔদ্ধত্য তার অচেনা বলে সে শুধু তার প্রত্নপ্রাচীন চোখ তুলে, প্রত্নপ্রাচীন কথার অর্থ অতি পুরাতন চোখ মেলে গুনগুন করে কি যেন একটা বললেন তার ভাষায়, নিজের ভাষায় সে বললেন, যা কিনা কেউ বুঝতে পারল না। এ যে এক জোচ্চোর ফেরেববাজ। তার এই গুনগুনে স্বর শুনে একজন বলল, এ তো প্রবঞ্চক। ফেরেববাজ অর্থাৎ প্রবঞ্চক। এই বিষয় এতে তার এইটুকু ধারণা নেই যে একজন পুরুত যাজনপল্লীর অর্থাৎ খ্রিস্টান ধর্মগুরু পুরোহিত এদের সামনে কিরমভাবে কথা বলতে হয়। তখন এই পাদ্রে গোনাসাকা এবং পুরোহিত এদের মনে সন্দেহর দানা বেঁধে উঠল, বিশেষত যখনই দেখতে পেলেন যে এ ঈশ্বরের ভাষাই বোঝে না,
কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজির নাজিরদের কিভাবে সম্ভাষণ করতে হয়। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছ থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ দেখায়। তার গা থেকে বেরোচ্ছে এক খোলামেলা অসহ্য গন্ধ, এবং তার সাথে দুর্ব্যবহার করছে পার্থিব সব হাওয়া, অর্থাৎ তার যে শুকনো যে ডানা যে খসে পড়ছে সেই ডানাগুলো যেন হাওয়ায় নড়ছে, তাই বলছে পার্থিব, অর্থাৎ পৃথিবী বিষয়ক যে হাওয়া বইছে এবং নানা পচা গন্ধ বেরোচ্ছে। দেবদূতের সাথে তার তুলনা কোনো মতেই সম্ভব নয়, এটা অনেকে ভাবছেন। তারপর তিনি অর্থাৎ সেই পাদ্রী মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটা কথামৃত আউড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন যে ছলাকলাহীন সাধাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা ভীষণ বদ অভ্যেস আছে শয়তানের, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে। তার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললেন পাদ্রী যে রোমান ক্যাথলিকদের রোম সাম্রাজ্যের যারা অধিবাসী সেই রোমান ক্যাথলিক যাদের তাদের একটা সংরক্ষণশীল একটা রক্ষণশীল একটা অংশ, তাদের যখন নিজস্ব উৎসব হয় সেই উৎসবে কিছু বাইরের মানুষ বা যারা ছদ্মবেশী শয়তান তারা এসব সাদাসিধে লোক এরমভাবে ভান করে তাদের সমস্ত খুশি মাটি করে দেয় বা বানচাল করে দেয়। তার জন্য সকলকে হুঁশিয়ারি দিলেন যে এর থেকে দূরে থাকো, সেই থুরথুরে ডানার বুড়ো থেকে দূরে থাকতে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেওয়ার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতদের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব আরোই কম। ডানা থাকলেই কি দেবদূত হয়, তার তো কোনো মানে নেই। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন এবং বিশপ তার গির্জাশাসিত পল্লীর আর্চবিশপকে লিখতে পারেন। বিশপ একটা পুরো জেলার ধর্মগুরুর স্থানে রয়েছেন, যিনি সেই জেলার সমস্ত দিক দেখেন। সর্বোচ্চ একটি জেলার দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত অবস্থায় যে খ্রিস্টান ধর্মগুরু থাকে, সেই বিশপ যখন আর্চ বিশপ অর্থাৎ সর্বোচ্চ বিশপকে চিঠি দেবেন এবং সেই সর্বোচ্চ বিশপ তারপর তিনি লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে অর্থাৎ মঠের অধ্যক্ষকে। তারপর উচ্চ আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। সবার ওপরে থেকে সিদ্ধান্ত নিয়ে তারা কি মীমাংসা করবে যে এই বিশাল ডানলা থুরথুরে বুড়োটির কি করা যায়, তারা চিন্তা ভাবনা করবে। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে সে কয়েক ঘন্টা বাদেই এক বড় হাটবাজারের ব্যস্ততা এবং শোরগোল উঠল। কোথায়? উঠোনে। কাদের উঠোনে? এলিসেন্দা এবং পেলাইওদের উঠোনে। আর সেই ভিড়কে সরিয়ে দেবার জন্যে ডাকতে হলো সেনাবাহিনীকে। এতটাই ভিড় উপচে পড়ল এবং এলিসেন্দার মাথায় একটা বুদ্ধি খেলল যে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট লাইন, যে দর্শনী বাবদ বা প্রদর্শনী বাবদ লোকেরা কত দেবে, মুদ্রা বিশেষ সেন্ট 5 সেন্ট করে দেওয়া যায়। কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে। এক ভ্রাম্যমান সার্কাস দলও এসে পৌঁছালো, তার মধ্যে একজন ছিল বাজিকর। জগতের সবচেয়ে দুর্ভাগা এবং অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে। দেখা গেল কি কিছু ধর্মভীরু মানুষ সেখানে এলো। তার মধ্যে একটি বেচারি মেয়ে জন্ম থেকেই যে শুনে যাচ্ছিল, তার বুকের ধুকপুক সে গুনে যাচ্ছিল
এবং সব সংখ্যাই তার শেষ হয়ে গেছে গোনা, এমন অদ্ভুত মানুষ। এবং পর্তুগিজের একজন মানুষ এলো যে কিনা তার ঘুম কিছুতেই আনতে পারে না, সমস্ত ঘুম যেন নানা রকম চিৎকার চেঁচামেচিতে চলে যায়। আর একজন এলো ঘুমে হাঁটা লোক। এইভাবে নানা রকম ধর্মভীরু মানুষ এলো, যাদের একটাই কুসংস্কার বা ধারণা ছিল কি এই অদ্ভুত দর্শন প্রাণীটির কাছে এলে তাদের সমস্ত হয়তো নানা রকম রোগ বা জ্বালা যা আছে সেগুলো ক্ষয় হবে। এইভাবে কিন্তু পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী, কারণ হপ্তা শেষ হবার আগেই তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা কড়িতে, এবং ভেতরে ঢোকবার পালা যখন আসে তীর্থযাত্রীদের সার অপেক্ষা করে যখন বাইরে, এবং সেই খবর যেন দিগন্ত পেরিয়ে কোথায় চলে যায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু লাভবান হলো এলিসেন্দা ও পেলাইও, তারা রাতারাতি হুজুগের চোটে বড়লোক হয়ে গেল। এই দেবদূত অর্থাৎ বিশাল ডানাওয়ালা এই থুরথুরে বুড়ো, সেই ছিল একমাত্র উদাসীন এই সমস্ত কিছুর হুলুস্থুলু নাট্যে, যার কোনো কানই ছিল না। সে খালি ভাবে সে এই ছোট্ট খাঁচাটার মধ্যে, মুরগির খাঁচার মধ্যে সে কি করে একটু আরাম পাবে, তার চেষ্টাতেই সে সময় কাটায়। কিন্তু আশেপাশের মানুষরা যারা দর্শনার্থী সকলে তার ওপর নানা রকম অত্যাচার করতে থাকে। কেউ তার গায়ে উচ্ছিষ্ট ছুঁড়ে দেয় এবং তাকে ন্যাপথলিন খাওয়ানোর চেষ্টা করে, কেননা কিছু পরমজ্ঞানী মানুষ আছে যারা ভাবে ন্যাপথলিন হচ্ছে দেবদূতদের খাদ্য। কিন্তু সে বেগুন ভর্তা ছাড়া, জানা যায় সে বেগুন ভর্তার ছাড়া কিছুই খায় না। তার ফোগলা দাঁত বলে নয় বা অতি প্রাকৃত বলে নয়, জানা যায় সে বেগুন ভর্তা ছাড়া কিছুই খাওয়া যায় না। এবং যত দিন যায় তার যে ডানা সেখান থেকে অনেক পালক খসে পড়তে থাকে এবং একটা হতশ্রী চেহারা ধারণ করে, কারণ মুরগিরা তাকে ঠোকরাতো, তাতেও সে কোনো বাধা দিত না। সবচেয়ে দয়াধর্ম ছিল তারাও তার গায়ে ঢিল ছুটতো, তাকে নিশ্চিন্তে ছুতে দিত না, থাকতে দিত না, খেতে দিত না, নানা রকমভাবে অত্যাচারের শিকার হচ্ছিল এই অদ্ভুত দর্শন জীবটি। এবং সে একবারই খালি চিৎকার করে ওঠে বা আঁতকে ওঠে যখন কেউ একজন তপ্ত লোহায় তাকে ছ্যাঁকা লাগিয়ে দেয়। সেই ছ্যাঁকা পেয়ে সে নিশ্চল হয়ে পড়েছিল, তবুও সে দুর্বোধ্য, মানে বোঝা যায় না, এক অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল এবং তার চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল। সে ডানা ঝাপটেছিল এবং সেই মুরগির বিষ্ঠা এবং চান্দ্রধুলোর ঘূর্ণি হাওয়ায় তুলে দিয়েছিল সেই ছোট্ট খাঁচাটিতে। চতুর্দিকে তার এতটাই কষ্ট হয়েছিল, সে চুপ থেকেও সে কষ্টটার বহিঃপ্রকাশ করলো। যদিও অনেকে ভেবেছিল তার সারাটা ঠিক ক্রোধের নয়, অর্থাৎ রাগের নয়, বরঞ্চ জ্বালার, ব্যথার। আর সেই থেকে তার হুঁশিয়ার হয়ে যায় যে তাকে আর চটিয়ে দেওয়া যাতে না হয়, কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল এই নিষ্ক্রিয় ঔদাস্য, অর্থাৎ সে যে উদাসীনভাবে রয়েছে, মোটেই কোনো বীর নায়কের বিশ্রাম নয়, বরং কোনো প্লাবন, পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম। অর্থাৎ কোনো কিছু মহা বিপর্যয় আসার পূর্বে যে থমথমে ঝমঝমে যে মুহূর্ত, তারই বহিঃপ্রকাশ। বাড়ির ঝি চাকরানিদের প্রেরণা পাওয়া সব সূত্র দিয়েই পাদ্রে গোনসাকা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিলেন। বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে, অর্থাৎ সেই রায় গেছে কোথায়? বিশপ, আর্চবিশপ, মহান্ত তাদের কাছে, সর্বাধিনায়ক, সেখান থেকে এখনো খবর আসেনি। কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তারাই দেখা গেল না। তারা তাদের সময় কাটিয়ে দিলে সেই সব প্রশ্নে, বন্দির কোনো নাভি আছে কিনা, তার কথাবার্তার সাথে সিরিয়ার প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কিনা, এইসব প্রশ্ন আসতে লাগলো। একটা ছুঁচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায়, সে এক নিছকই নরওয়ের কোনো লোক নাকি গায়ে ডানা লাগিয়ে নিয়েছে, ওই সব তুচ্ছ এবং অতি তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময় শেষ অবধি যাতায়াত করতে থাকতো।
অর্থাৎ এইসব প্রশ্ন দেওয়া হচ্ছিল, কিন্তু সেই বন্দির কি হবে, দশা হবে, সেই রায় কিন্তু দিচ্ছিল না। যদি না এক দৈব ঘটনা পাদ্রে গোনাসাকার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিত। এরপরে যে ঘটনা হবে সেটারই একটা ইঙ্গিত দিয়ে গল্পটি এখানে অর্ধেক শেষ হচ্ছে, এবং পরবর্তী অংশ আমি পরের দিন ক্লাসে পড়াবো।